আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এই বৃত্তি পরীক্ষায় তোমরা খাতায় ঠিক কিভাবে উত্তর লিখবে। তোমরা বৃত্তি পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছো আমি আশা করছি। শিক্ষার্থীরা, এই যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটি কিন্তু তোমাদের একটি বোর্ড পরীক্ষা বা পাবলিক পরীক্ষা। তো যেহেতু ইতিপূর্বে তোমরা কোনো প্রকার বোর্ড পরীক্ষা বা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করোনি, তোমাদের মনের মধ্যে কিন্তু নার্ভাসনেস তৈরি হওয়াই স্বাভাবিক যে এই পরীক্ষায় আমরা খাতায় কিভাবে লিখব। তো এই পরীক্ষাটি মূলত অন্যান্য পরীক্ষার চেয়ে একটু ভিন্ন হবে। সেখানে লেখার ধরন এবং তোমাদের যেই উত্তরপত্র বা খাতা দেওয়া হবে তারও ধরন কিন্তু একটু ভিন্ন। তো এজন্যই আমি তোমাদের বোঝার সুবিধার্থে আজকের এই ক্লাসে তোমাদেরকে পুরো একটি প্রশ্নপত্র কিভাবে সমাধান করতে হবে, খাতায় কিভাবে লিখতে হবে, কোন কোন বিষয়গুলো করা যাবে না, এই সবকিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখবে, আমি আশা করছি তোমাদের এতে অনেক উপকার হবে। তো প্রথমে আমি তোমাদেরকে যেই বিষয়টি বুঝিয়ে দেব সেটি হচ্ছে তোমাদের উত্তরপত্র। এখানে তোমরা যে উত্তরপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মূলত একটি খাতা। দেখো, এখানে পরীক্ষার একটি খাতা রয়েছে। এগুলো হচ্ছে একজন স্টুডেন্ট সে কিভাবে খাতায় লিখছে তার প্রশ্নের উত্তরগুলো, সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো সবার প্রথমে তোমার খাতায় দেখো ঠিক এরকম থাকবে খাতাটি। খাতার উপরে এরকম একটি ওয়েমার শিট থাকবে, এটিকে বলা হয় ওএমআর শিট। তো এই ওএমআর শিটটি কিন্তু তোমরা ইতোপূর্বে দেখোনি, কারণ ইতোপূর্বে তোমরা এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করোনি, তাই তোমাদের কাছে বিষয়টি নতুন লাগতে পারে। আমি কিন্তু ইতোমধ্যে কোর্সটিকার একটি ভিডিওতে তোমাদেরকে বুঝিয়েছি যে কিভাবে এই ধরনের ওএমআর শিট পূরণ করতে হয় এবং এই ওএমআর শিটটি কেন গুরুত্বপূর্ণ। তো তোমরা এখনো যারা সেই ভিডিওটি দেখোনি, অবশ্যই সেই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে নেবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দেব। তো যাই হোক, তোমরা এই ওএমআর শিটটি খুব ভালোভাবে পূরণ করবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই কিন্তু তোমার সকল প্রকার তথ্য দেওয়া থাকবে এবং এই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু তোমার খাতাটি যাচাই করা হবে। তো এই যে ওএমআর শিটটি তোমরা পূরণ করবে এটি তোমাদের খাতার সাথে এভাবে অ্যাডজাস্ট করা থাকবে। এখানে যদিও এটি সাদা কালো আকারে দেওয়া রয়েছে, তবে তোমরা সাদা কালো পাবে না, তোমরা এটি পাবে হচ্ছে কালারফুল বা রঙিন একটি পেপারে। তো আমরা এই ওএমআর শিটটি খুব ভালোভাবে পূরণ করব। ওএমআর শিটটি পূরণ করার পর তারপর হচ্ছে আমাদের খাতাটি ঠিক এরকম থাকবে। আমি এখানে জাস্ট নমুনা দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা এরকমই পাবে। তো এরকম খাতারই থাকবে, তোমরা জাস্ট এভাবে খাতায় উত্তরগুলো লিখবে। তো আমি একেবারে প্রথম যে বাংলা প্রশ্নপত্র সেটি তোমাদেরকে একেবারে ধরে ধরে দেখাবো যে কিভাবে তোমরা পূরণ করবে। তবে তার আগে তোমাদেরকে আমি কিছু সতর্কবার্তা দিয়ে দিচ্ছি যে আসলে তোমরা যখন খাতাটি উত্তর করবে তখন তোমরা ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে এবং খেয়াল রাখবে। দেখো, এখানে আমি কিন্তু লিখে দিয়েছি প্রথমে যে ১ নম্বরে লিখে দিয়েছি, দেখো যে ওএমআর শিট কালো কালির কলম দিয়ে পূরণ করতে হবে। অর্থাৎ তুমি যখন এই ওএমআর শিটটি পূরণ করবে, দেখো তোমাকে কিন্তু তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড এই সকল কিছু কিন্তু তোমাকে পূরণ করতে হবে খুব সুন্দরভাবে। তো তুমি এখানে কোনোভাবেই লাল কালির কলম ব্যবহার করবে না। আমার হাতে যে কলমটি দেখতে পাচ্ছ এটি কিন্তু একটি লাল কালির কলম। তুমি এই যে কালো কালির যে কলমগুলো রয়েছে যেগুলোতে কালো কালি পড়ে, সেই সাধারণ যে বল পয়েন্ট রয়েছে তুমি সেগুলো নিয়ে যাবে। তুমি লাল কালি দিয়ে এটি কখনোই পূরণ করবে না। অবশ্যই মনে রাখতে হবে সাধারণ যে বল পয়েন্ট রয়েছে সেগুলো, তুমি কিন্তু জেল পেন যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবে না। এমনকি ওএমআর শিট পূরণ করার ক্ষেত্রে তুমি কিন্তু এই যে পেন্সিল রয়েছে পেন্সিলও ব্যবহার করতে পারবে না। তুমি শুধুমাত্র কালো কালির যে সাধারণ বল পয়েন্ট গুলো রয়েছে, বল পেন গুলো রয়েছে সেগুলো তুমি ব্যবহার করবে। এরপর দেখো বলা হয়েছে ওএমআর শিট ভাঁজ করা যাবে না। শিক্ষার্থীরা, বলা হয়েছে ওএমআর শিট ভাঁজ করা যাবে না। তো এই যে ওএমআর শিটটি তুমি কিন্তু এটি একেবারে যেভাবে তোমাকে দেওয়া হবে ঠিক সেভাবে তোমাকে রাখতে হবে। তুমি কিন্তু এটি কোনোভাবেই এভাবে এভাবে কোনোভাবেই এটা ভাঁজ করতে পারবে না, কারণ ওএমআর শিটটি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা পেপার, যেটি দিয়ে মূলত তোমার যেই পরিচয় এই খাতাটির সাথে তোমার যে সম্পর্ক রয়েছে সেটিকে আইডেন্টিফাই করা হয়। সুতরাং তুমি যদি এটিকে ভাঁজ করে ফেলো বা কোনোভাবে এই পেপারটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করা সম্ভব নাও হতে পারে। এজন্য তুমি কোনোভাবেই ওএমআর শিটটি ভাঁজ করবে না। এরপর দেখো ৩ নম্বরে বলা হয়েছে খাতায় লাল কালির কলম ব্যবহার করা যাবে না। তুমি যখন খাতায় উত্তরপত্র লিখবে, দেখো এই যে হচ্ছে উত্তরপত্রগুলো আমাদের,
এই উত্তরপত্র যখন তুমি লিখবে তুমি শুধুমাত্র কালো কালির কলম ব্যবহার করবে, তুমি কোনোভাবেই লাল কালির কলম ব্যবহার করবে না। তুমি চাইলে সবুজ কলম বা নীল কলম ব্যবহার করতে পারো, কিন্তু কোনোভাবেই লাল কলম ব্যবহার করবে না। সবচেয়ে বেশি ভালো হয় কোনো প্রকার রঙিন কালি ব্যবহার না করে শুধুমাত্র কালো কালির যে কলমগুলো রয়েছে তুমি সেগুলো ব্যবহার করবে। এরপর দেখো ৪ নম্বরে বলা হয়েছে উত্তরপত্রে অযথা দাগাদাগি করা যাবে না। তো তুমি যেহেতু বোর্ড পরীক্ষা দিচ্ছ, পাবলিক পরীক্ষা দিচ্ছ, তোমাকে কিন্তু এটি দেখাতে হবে যে তুমি কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তোমার খাতাটিতে তোমার খাতায় উত্তরগুলো উপস্থাপন করতে পারছো। সুতরাং তোমাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি খাতা তোমাকে জমা দিতে হবে। সেখানে কোনোভাবেই তুমি অযথা দাগাদাগি করবে না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটি খাতা তুমি জমা দেবে। এরপর বলা হয়েছে কি দেখো, উত্তরপত্রে কোনো পৃষ্ঠা খালি রাখা যাবে না। তুমি যখন উত্তরগুলো লিখবে তখন তোমাকে কিন্তু সবগুলো পৃষ্ঠা ভরে উত্তর লিখতে হবে। তুমি অপ্রয়োজনে মানে বিনা কারণে তুমি উত্তরের এই যে উত্তরপত্রটি রয়েছে বা খাতাটি রয়েছে সেখানে তুমি কোনো পৃষ্ঠা খালি রাখবে না। আর ৬ নম্বরে আমি যেটা বলেছিলাম যে খাতা যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা তো আমি আগেই বুঝিয়ে দিয়েছি যে খাতা তুমি অযথা দাগাদাগি করবে না, সেটি যতটা সম্ভব ক্লিয়ার তুমি রাখবে। এতে করে কিন্তু তোমার যে খাতাটি সম্পর্কে যিনি পরীক্ষক রয়েছেন বা খাতাটি যিনি দেখে তোমাকে মার্ক দিবেন তার কিন্তু তোমার সম্পর্কে ভালো একটা ধারণা তৈরি হবে। এরপর ৭ বলা হয়েছে অতিরিক্ত খাতার সংখ্যা এবং সিরিয়াল নম্বর ওএমআর শিটে উল্লেখ করতে হবে। তো তোমাকে তো এরকম একটি খাতা দেওয়া হবে যেটিতে তুমি উত্তর লিখবে, কিন্তু তোমার যদি এক্সট্রা কোনো খাতার প্রয়োজন পড়ে, মানে নোটশিট আমরা যেটিকে বলি, তো সেরকম যদি খাতার প্রয়োজন পড়ে তাহলে সেই খাতার যদি কোনো সিরিয়াল নম্বর থাকে সেটি তোমাকে উল্লেখ করতে হবে বা কতটি খাতা তুমি রেখেছো। দেখো এখানে কিন্তু তোমাকে বলে দেওয়া হয়েছে যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এই যে এখানে বলে দেওয়া হয়েছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটি কিন্তু তোমাকে অবশ্যই এখানে পরীক্ষা শেষে উল্লেখ করতে হবে। তুমি যদি একটি, দুইটি, তিনটি যে কয়টি তুমি অতিরিক্ত খাতা নাও বা লুটশিট যেটিকে আমরা বলি, তুমি যদি নিয়ে থাকো তাহলে কতটি নিয়েছো সেই সংখ্যাটি তোমাকে কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক কিছু তথ্য যেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই বিষয়গুলো খুবই ভালোভাবে মনে রাখবে। তো এবার আসি ওএমআর শিটে। ওএমআর শিটে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমাদের বিষয় কোড। এই বিষয় কোডটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেখো প্রথমে বলা হচ্ছে বিষয় কোড, তারপরে রোল নম্বর। তো প্রথমে বিষয় কোডের জায়গায় তোমাকে বিষয় কোড লিখতে হবে। বিষয় কোড হচ্ছে তুমি কোন বিষয়ের উপর পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ের নির্দিষ্ট একটি বিষয় কোড রয়েছে। যেমন আমরা আজকে যেহেতু আলোচনা করব বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে, বাংলা বিষয়ে আমাদের বিষয় কোড কত? দেখো এটি হচ্ছে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে রুটিন, সেই রুটিনটি আমি আশা করছি ইতোমধ্যে তোমরা এই রুটিনটি সংগ্রহ করেছো। তো এই রুটিনে কিন্তু তোমরা তোমাদের বিষয় কোড কোন সাবজেক্টে কত সেটি উল্লেখ পেয়ে যাবে। দেখো বাংলা বিষয়ে আমাদের বিষয় কোড হচ্ছে ১, এই যে বিষয়টি খেয়াল করো, বাংলা বিষয়ে বিষয় কোড হচ্ছে ১। তো আমরা কি করব, এই যে দেখো এই যে আমাদের ওএমআর শিট, এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে এই ১ নম্বর বৃত্তটি আমরা ভরাট করে দেব। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বিষয় কোড ১, এই যে ১ নম্বর বৃত্তটি আমরা খুবই সতর্কতার সাথে এটি ভরাট করে দেব। মানে অন্যান্য যে বৃত্তগুলো আমরা ভরাট করব ঠিক এরকম আমরা এই বিষয় কোডের যেই বৃত্তটি সেটি কিন্তু আমরা ভরাট করে দেব। এবং একই সাথে আমরা কিন্তু উপরে লিখে দিব বিষয় কোড কত। দেখো উপরে যে খালি জায়গাটি রয়েছে, যেহেতু আমাদের বিষয় কোড ১, এজন্য আমরা উপরে 1 লিখে দিলাম। আর বিষয় কোডের যে বৃত্তটি, সেই বৃত্তটি 1 নম্বর যে বৃত্তটি সেটি আমরা ভরাট করে দিলাম। এভাবে করব, আর বাকিগুলো তো হচ্ছে আমরা আমাদের তথ্যগুলো দিয়ে পূরণ করব। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক তথ্য। এবার আমরা আমাদের খাতায় চলে যাই। দেখো এই হচ্ছে আমাদের মেধা যাচাই করার বা প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র। এটি হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। তো এই প্রশ্নপত্রের মাধ্যমে মূলত আমি আমার একজন শিক্ষার্থীর পরীক্ষা দিয়েছি এবং সে কিভাবে কতটা সুন্দরভাবে তার খাতাটি উপস্থাপন করেছে এটি মূলত আমি তোমাদেরকে দেখিয়ে দেব, যাতে করে তোমরাও ঠিক এভাবে তোমাদের খাতাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারো। শিক্ষার্থীরা তোমরা যখন হাতে প্রস্তুতি পাবে দেখতে পাবে যে তোমাদের পরীক্ষার যে মান বর্টন সেটি কত। তোমাদের পরীক্ষার মান বর্টন হচ্ছে ১০০ এবং এজন্য তোমাদেরকে সময় দেওয়া হবে ২ ঘন্টা ৩০ মিনিট। তোমাদের অবশ্যই টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্ব সহকারে করতে হবে, কারণ এই ১০০ মার্কের পরীক্ষা তোমাকে ২ ঘন্টা ৩০ মিনিট সময়ের মধ্যে দিতে হবে। তুমি কিন্তু অতিরিক্ত কোনো সময় এখানে পাবে না। তো
কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখব এবং মান বন্টনগুলো ডান পাশে যে আমাদেরকে দেওয়া থাকবে সেটি আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো। তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে আসি যে কিভাবে আমরা আমাদের খাতায় এই প্রশ্নগুলো উপস্থাপন করব। দেখো, এই হচ্ছে আমাদের খাতার শুরু। এখান থেকে আমাদের প্রথম যে প্রশ্ন, দেখো প্রথম যে প্রশ্ন সেখানে বলা হয়েছিল যে কবি ও কবিতার নাম সহ শব্দ দূষণ কবিতার প্রথম 8 পংক্তি লিখি। তো আমরা দেখো প্রথমে কি করব, আমাদের কবিতা যেটি রয়েছে সেই কবিতার নামটি লিখব। এই হচ্ছে আমাদের কবিতার নাম, যেটি হচ্ছে শব্দ দূষণ। এরপরে হচ্ছে আমাদের কবির যে নাম, কবির নাম কি, আমাদের কবির নাম হচ্ছে সুকুমার বড়ুয়া। তো আমরা ঠিক এভাবে সুকুমার বড়ুয়ার নামটি লিখে দিলাম। তারপরে আমরা আমাদের কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রথম যে 8 লাইন পাবো সেই 8 লাইন আমরা এখানে লিখে দিব। এইভাবে আমরা প্রথম যে প্রশ্নটি রয়েছে 1 নম্বর, সেই 1 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখব। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে কি, দেখো নিচের শব্দগুলোর অর্থ লিখো। তো এখানে আমাদেরকে শব্দের অর্থ লিখতে বলা হয়েছে। তো শব্দের অর্থ আমরা ঠিক এভাবে লিখবো। দেখো, আমরা প্রথমে লিখবো 2 নং প্রশ্নের উত্তর এভাবে লিখে, তারপরে প্রদত্ত শব্দ মানে আমাদের যে শব্দগুলো প্রশ্ন রয়েছে এখানে কি কি শব্দ রয়েছে, দেখো এখানে রয়েছে অচিনপুর, তারারা, নকশা, ধরা, নকশা, সংকল্প, এভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা এভাবে প্রদত্ত শব্দগুলো এভাবে লিখবো বাম পাশে। তারপরে ডান পাশে সেই শব্দের অর্থ কি হবে সেই শব্দের অর্থগুলো আমরা এভাবে সুন্দরভাবে লিখে দিব। এভাবে যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমরা পূর্ণাঙ্গ যে মার্কটি সেই মার্কটি আমরা পেয়ে যাব। এরপর আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে 3 নম্বরে বলা হয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। তো এখানে আমাদের বাক্য রচনা তৈরি করতে হবে। তো আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় গেলে আমরা সেই যে প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব। এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। প্রতিটি প্রশ্ন যখন আমরা শুরু করব অবশ্যই সেই প্রশ্নের নম্বরটি কত এটি কিন্তু আমরা এখানে লিখে দিব। দেখো আমি লিখেছি যে 3 নং প্রশ্নের উত্তর। তো তোমরা ঠিক এভাবে লিখে নিচে একটা আন্ডারলাইন করে দিবে। এরপর তোমরা এখানে যেহেতু বাক্য রচনা করতে বলা হয়েছে, দেখো আমি কিন্তু বাক্য রচনা করে দেখিয়ে দিয়েছি, মানে আমার যে স্টুডেন্ট রয়েছে সে কিন্তু বাক্য রচনা করে এখানে দেখিয়েছে। শ্বেত, পালক, জোয়ার, শক্তিধর, পরিচ্ছন্ন, এভাবে লিখে শব্দগুলো তোমরা সমান চিহ্ন দিবে। তারপরে সামনে তোমরা সুন্দরভাবে সেই শব্দটি দিয়ে কি বাক্য রচনা করা যায় তুমি তোমার মতো করে লিখবে। অবশ্যই খেয়াল করবে যে তোমরা কোনো প্রকার কাটাছেঁড়া করবে না। কাটাছেঁড়া হয়ে যেতে পারে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব কম কাটাকাটি করতে। এতে করে তোমার খাতাটি দেখতে অনেক সুন্দর লাগবে। এরপর দেখো 4 নম্বর যে কাজটি সেখানে আমাদেরকে বলা হয়েছিল শূন্যস্থান পূরণ করতে। তো তোমাদেরকে এরকম শূন্যস্থান পূরণ করতে বলা হবে এবং সেই শূন্যস্থান পূরণ করার জন্য তোমাদেরকে দেখো ক, খ, গ, ঘ, ও এরকম 5টি প্রশ্ন দেওয়া হবে। সেখানে 5টি সেন্টেন্স তোমাদেরকে দেওয়া হবে যার মধ্যে তোমাদেরকে এরকম দাগ দিয়ে দেওয়া হবে, মানে খালি ঘর দিয়ে দেওয়া হবে। এই খালি ঘরে তোমরা কি উত্তর লিখবে সেই উত্তরটিও কিন্তু উপরে এখানে একটি ছকে দেওয়া থাকবে। তুমি কি করবে, এখান থেকে খুঁজে বের করবে কোন শূন্যস্থানে কি হবে সেটি তোমরা খুঁজে বের করবে। বের করে তোমরা এই শূন্যস্থানগুলোতে বসিয়ে দিবে। সেটি কিভাবে করবে, দেখো এই হচ্ছে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর। আমরা উপরে এভাবে 4 নম্বর প্রশ্নের উত্তর লিখে নিচে দাগ দিয়ে দিলাম। এরপর দেখো ক, খ, গ, ঘ, উ, এভাবে আমরা দেখো কোনটির উত্তর কি হবে সেটি আমরা এখানে লিখে দিয়েছি। তোমরা অনেক সময় প্রশ্ন করো যে আমরা যখন শূন্যস্থান লিখব তখন কি আমরা পুরো বাক্যটি উঠিয়ে আমরা লিখব নাকি শুধুমাত্র শূন্যস্থানের যে খালি ঘরে যে অ্যান্সারটি বসবে সেটি আমরা লিখব। তো আসলে আমরা এটি উভয় ভাবেই করতে পারি। আমরা পুরো বাক্য উঠিয়ে তার নিচে যেখানে শূন্যস্থান রয়েছে সেখানে উত্তরটি লিখে দিতে পারি, আবার শুধুমাত্র আমরা যেই সকল উত্তরগুলো আমাদের শূন্যস্থানে বসবে আমরা সেটিও কিন্তু এখানে বসিয়ে দিতে পারি। তো আমরা যদি এভাবে করি, দেখো এখানে যেভাবে উত্তরটি লেখা রয়েছে আমরা যদি এভাবে করি তাহলে কিন্তু আমাদের সময় অনেকটা বেঁচে যাবে, সম্পূর্ণ সেন্টেন্স কিন্তু আমাদের উঠাতে হচ্ছে না। তাহলে আমরা অল্প সময়ে লেখার জন্য এটা করব, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। শুধুমাত্র উত্তরটা আমরা লিখে দিব এবং লিখে যেহেতু আমরা শূন্যস্থান পূরণ করছি আমরা নিচে দেখো এভাবে দাগ দিয়ে দেব। তো এভাবে মূলত আমরা শূন্যস্থান পূরণের যে কাজটি সেটি আমরা করব। এরপর আমাদের 5 নম্বরের যে কাজটি দেখো সেটি হচ্ছে কি সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখে। তো দেখো এখানে আমাদেরকে মূলত এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 5টি এমসিকিউ দেওয়া হয়েছে।
এখানে প্রতিটি প্রশ্নের বিপরীতে 4টি করে অপশন দেওয়া হয়েছে, ক খ গ ঘ। তো এখান থেকে প্রতিটি প্রশ্নের বিপরীতে 4টি করে অপশন দেওয়া হয়েছে, এই 4টি অপশনের মধ্য থেকে যে কোনো একটি অপশন হচ্ছে আমাদের জন্য সঠিক উত্তর। তো আমরা বাছাই করে লিখব। প্রথমে আমরা এভাবে 5 নং প্রশ্নের উত্তর লিখলাম, লেখার পরে আমরা 1 2 3 এভাবে কোনটির সঠিক উত্তর কি হবে। দেখো এটি হচ্ছে 1 নম্বর এমসিকিউ, আর এটি হচ্ছে 1 নম্বর এমসিকিউর প্রথম যেই ক নম্বর অপশন, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো সেভাবেই আমরা মূলত লিখব। তো এই দেখো ইমদাদ হক গোল করলে। তো আমরা ঠিক এভাবে কোনটির সঠিক উত্তর কি হবে শুধুমাত্র অপশনগুলো লিখে দিব, যে 1 নম্বর প্রশ্নের ক নম্বর অপশনটি হচ্ছে সঠিক অপশন, আবার 2 নম্বর প্রশ্নের ক নম্বর অপশনটি হচ্ছে সঠিক অপশন, ঠিক এভাবে আমরা লিখে দিব। দেখো পরবর্তী পৃষ্ঠায় বাকিগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা ঠিক এভাবে এই প্রশ্নের উত্তরগুলো লিখে দিবে। এভাবে লিখতে পারলে কিন্তু তোমরা এই পূর্ণ যে মার্ক সেই মার্কটি তোমরা পেয়ে যাবে। এরপর দেখো আমাদের পরবর্তী যে কাজ, সেই কাজটি হচ্ছে 6 নম্বরে বলা হয়েছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখো। তো এই যে শব্দগুলো রয়েছে, যেমন দেখো ন্যায়, প্রশ্ন, প্রধান, পল্লী, মিল, এই শব্দগুলোর বিপরীত শব্দ আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো আমরা বিপরীত শব্দ লিখবো কিভাবে, দেখো ঠিক এভাবে লিখবো। প্রথমে তো আমরা উপরে প্রশ্নের যে নম্বরটি সেই নম্বরটি আমরা দিয়ে নেব, তারপরে আমরা এভাবে লিখবো। প্রথমে লিখবো প্রদত্ত শব্দ, এখানে প্রদত্ত শব্দ আমরা লিখবো, এরপরে লিখবো বিপরীত শব্দ। তো প্রদত্ত শব্দ আমরা এখানে সিরিয়াল বাই সিরিয়াল লিখে যাব, যেগুলো আমাদের প্রশ্নপত্রে থাকবে। তারপরে সমান চিহ্ন দিয়ে আমরা সামনে সেগুলোর যে বিপরীত শব্দ যেটি হবে সেটি আমরা লিখবো। যেমন ন্যায়, ন্যায়ের বিপরীত শব্দ হবে অন্যায়। প্রশ্ন, প্রশ্ন হবে উত্তর। প্রধান, অপ্রধান। তারপরে পল্লী, শহর। মিল, অমিল। ঠিক এভাবে আমরা সাজিয়ে গুছিয়ে লিখবো। আমরা একদম কাটাছেঁড়া করব না, বাঁকা তেড়া ভাবে আমরা লিখবো না, তাহলে আমরা যে খাতাটি লিখবো সেই খাতাটি দেখতে কিন্তু বেশ খারাপ দেখাবে। তো ঠিক এভাবে আমরা 6 নম্বর প্রশ্ন লিখবো বিপরীত শব্দ। এরপর আমাদের পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নটি হচ্ছে 7 নম্বরে। দেখো এখানে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে মোট 4টি দেওয়া হবে, ক খ গ ঘ। দেখো ক খ গ ঘ 4টি প্রশ্ন দেওয়া হবে। তো 4টি প্রশ্নের উত্তর আমাদেরকে সংক্ষেপে লিখতে হবে। তো ঠিক কতটুকু লিখলে তোমরা এখানে ডান পাশে তোমরা মার্ক বন্টন পেয়ে যাবে। দেখো প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে 2 মার্ক করে দেওয়া হবে, সেক্ষেত্রে তোমরা যেহেতু 4টি প্রশ্ন লিখবে তোমরা মোট 8 নম্বর পাবে। এই মান বন্টন গুলো লক্ষ্য করা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ কোন প্রশ্নের উত্তর তোমাকে ঠিক কতটুকু লিখতে হবে এটি কিন্তু তুমি এই মান বন্টন দেখলেই বুঝে যাবে। তো যেহেতু আমরা সংক্ষেপে প্রশ্নের উত্তর লিখব, তাই আমরা এই প্রশ্নগুলোর উত্তর একটু সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। দেখো আমরা 2-1 লাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ গেলে 3 লাইন আমরা লিখবো, এর বেশি আমরা লিখবো না। তো 7 নম্বরে দেখো প্রথম যে প্রশ্নটি ক নম্বরে, সেখানে জানতে চাওয়া হয়েছিল যে 2024 সালে শহীদরা প্রাণ দেন কেন। তো 2024 সালে শহীদরা প্রাণ দেন কেন, দেখো কিভাবে লেখা হয়েছে, 2-3 লাইনের মধ্যে জাস্ট এতটুকুর মধ্যে এই উত্তরটি লিখে দেওয়া হয়েছে। তোমরা যদি এতটুকু লিখতে পারো তাহলে কিন্তু এখান থেকে তোমরা 2 মার্ক পেয়ে যাবে। আবার খ নম্বরে দেখো বলা হয়েছে যে রানী কাঞ্চনমালা সুচ রাজার যত্ন করতে পারে না কেন। তো এই প্রশ্নের উত্তরটিও তোমরা দেখো এখানে কতটা সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যেই প্রশ্নগুলো সংক্ষিপ্ত সেগুলো কিন্তু আমাদেরকে সংক্ষেপেই লিখতে হবে, সেগুলো কিন্তু আমরা অনেক বেশি বড় করে লিখবো না। আমরা যতটাই বড় করে লিখি আমাদেরকে কিন্তু 2 মার্কের বেশি দেওয়া হবে না। সুতরাং অযথা কেন তোমরা সময় নষ্ট করবে। তোমরা জাস্ট 2-3 লাইন, সর্বোচ্চ যদি হয় একেবারে 3 লাইন, এই 3 লাইনের বেশি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নে যাবেই না। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন। গ নম্বরে জানতে চাওয়া হয়েছিল দেখো যে অন্তর হোক রত্ন আকর বুঝে লিখো। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো উত্তরটা কিভাবে লেখা হয়েছে। তোমরা এই যে দেখো এখান থেকে উত্তরটা দেখে নাও। এরপর ঘ নম্বরে বলা হয়েছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপদেশ কাদের কাছে পৌঁছে দিতে বলেছেন কেন। তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখলাম। তো এভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা আমাদের প্রশ্নের জন্য যে নির্ধারিত নম্বর, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর, এটি কিন্তু আমরা খুবই ইজিলি পেয়ে যাব। তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়ে দিলাম। এবার আমরা দেখব যে 8 নম্বর প্রশ্ন কিভাবে লিখব। 8 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর বিস্তৃত উত্তর লিখো। দেখো এটি হচ্ছে আমাদের বিস্তৃত প্রশ্ন।
বিস্তৃত মানে কি? বিস্তৃত মানে হচ্ছে বড় ধরনের প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন। আমরা যেটিকে রচনামূলক বলি, বর্ণনামূলক বলি। তো এটি হচ্ছে মূলত বিস্তৃত প্রশ্ন। বিস্তৃত প্রশ্ন আমাদেরকে দেওয়া হবে তিনটি। তিনটি প্রশ্নের জন্য আমাদেরকে দেখো প্রতিটিতে 5 মার্ক করে, তিনটি প্রশ্নের জন্য আমাদেরকে 15 মার্ক দেওয়া হবে। তিনটি প্রশ্ন থাকবে, তিনটি প্রশ্নের উত্তরই কিন্তু আমাদেরকে লিখতে হবে। এই মানদণ্ডটা খেয়াল করো, 5 গুণ 3 সমান 15। তোমরা তিনটি প্রশ্ন থেকে 15 নম্বর পাবে। যেহেতু এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে এই প্রশ্নগুলো কিন্তু একটু বড় আকারে তোমাকে লিখতে হবে। প্রথম যে প্রশ্নটি, সেই প্রশ্নে এখানে বলা হয়েছে যে ক নম্বরে দেখো, সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে কেন? তো এটি কি ধরনের প্রশ্ন? এটি বিস্তৃত প্রশ্ন। তাহলে বিস্তৃত প্রশ্ন তুমি কিভাবে লিখবে? দেখো, বড় আকারে লিখবে। এই হচ্ছে আমাদের শুরুটা। আমরা 8 নং প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখে শুরু করবো একটা দাগ দিয়ে। তারপরে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এখান থেকে শুরু করলাম। দেখো, এই যে আমরা এভাবে শুরু করলাম, এই শুরু করেছি, আর দেখো এই শেষ করেছি। তার মানে এতটুকু যদি আমরা লিখি তাহলেই আশা করা যায় যে এখান থেকে আমরা 5 পাবো। তোমরা চাইলে এর চেয়ে একটু বেশি লিখতে পারো, তবে খুব বেশি বড় তোমরা লিখবে না। তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে 5 থেকে 7 লাইনের মধ্যে একটি অ্যান্সার শেষ করে দিতে। এরপর আমাদের পরবর্তী যে প্রশ্নটি, সেটি ছিল কি? দেখো, খ নম্বরে বলা হয়েছে যে আব্দুর রউফ নিজের জীবন দিয়ে সহযোদ্ধাদের জীবন রক্ষা করার দায়িত্ব পালন করলেন কিভাবে? তো এই প্রশ্নের উত্তরটি দেখো, এখানে শুরু করা হয়েছে আর এখানে গিয়ে শেষ হয়েছে। তো তুমিও ঠিক এভাবে লিখতে পারো। কোন কোন প্রশ্নের উত্তর একটু বড় হবে, কোন কোন প্রশ্নের উত্তর একটু ছোট হবে, এতে করে কোনো অসুবিধা নেই। তবে তোমাকে বুঝতে হবে যে 5 মার্ক পাওয়ার জন্য আমি সর্বোচ্চ কতটুকু লিখতে পারবো। আমি যদি খুব বেশি পরিমাণে লিখি তাহলেই যে আমাকে অনেক নম্বর দেওয়া হবে, বিষয়টা কিন্তু তা নয়। আমাকে কিন্তু আমাদের সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। আমার হাতে সময় কতটুকু আছে, টাইম ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো লক্ষ্য করে আমাকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। গ নম্বরে বলা হয়েছিল কি? দেখো, এমনি পাওয়া যায় এই ছবিটি করিতে নয় কিনা বুঝিয়ে লিখো। তো এটি একটু কবিতার প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তরটি দেখো এখানে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে। দেখো, এই যে, তাহলে ঠিক এভাবে তোমরা যদি লেখো বর্ণনামূলক প্রশ্নগুলো, তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নের জন্য এখানে আমাদেরকে দেওয়া হয়েছিল কত? 15 নম্বর। মানে প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর, তিনটি প্রশ্নের জন্য 15 নম্বর। তোমরা কিন্তু এটি খুব সহজেই পেয়ে যাবে। অবশ্যই মানবন্টন খেয়াল রাখবে। মানবন্টন দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে কতটুকু প্রশ্নের উত্তর লিখবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব, সেখানে আমাদের পরবর্তী প্রশ্ন পাবো। দেখো, 9 নম্বরে বলা হয়েছে যে ঘাস ফুল কবিতার মূল ভাব লিখো। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ে ঘাসফুল নামে কবিতা রয়েছে। সেই ঘাসফুল কবিতার যে মূল ভাব সেটি লিখতে বলা হয়েছে। তো একটি কবিতার মূল ভাব তোমরা এভাবে লিখবে। দেখো, এই যে এভাবে লিখবে। জাস্ট এতটুকু লিখলে তোমাদেরকে এখানে কত মার্ক বলো তো? এখানে বলা হয়েছে 5 মার্ক। এই 5 মার্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে। এর বেশি আসলে লেখার প্রয়োজন নেই। মূল ভাব মানে কি? মূল ভাব মানে হচ্ছে তুমি ওটি পড়ে, ওই কবিতাটি পড়ে আসলে ঠিক তুমি কি বুঝতে পেরেছ, এটি হচ্ছে মূল ভাব, মানে মূল যে বার্তা সেটি। তো তুমি জাস্ট এতটুকু লিখলেই হয়ে যাবে। তো এখানে আরেকটি বিষয় খেয়াল করো। দেখো, এখানে বলা হয়েছে যে ঘাসফুল কবিতার মূল ভাব লিখো। তো এখানে শুধুমাত্র কবিতার মূল ভাবই যে আসবে বিষয়টা কিন্তু এমন নয়। তোমাকে কিন্তু এখানে কোনো একটা অনুচ্ছেদ দেওয়া হতে পারে, তোমার মূল বই থেকে বা মূল বইয়ের বাইরে থেকে তোমাকে এখানে একটা প্যাসেজ দেওয়া হতে পারে এবং বলা হতে পারে যে এই প্যাসেজটি পড়ে তুমি কি বুঝতে পেরেছো, সেই প্যাসেজের মূল ভাব তুমি লিখো। তাহলে কিন্তু তুমি সেটিও ওই তুমি যে পড়ে কি বুঝতে পেরেছো সেটা তুমি সংক্ষেপে লিখে দিবে। তো 9 নম্বরে আমাদেরকে এখানে কবিতার মূল ভাব দেওয়া হতে পারে, অথবা এখানে কোনো প্যাসেজের যে মূল ভাব সেই মূল ভাবও কিন্তু তোমাদেরকে দেওয়া হতে পারে। 10 নম্বর যে প্রশ্নটি, সেখানে বলা হয়েছে নিচের ক্রিয়াপদগুলোর চলিত রূপ লিখো। তো চলিত রূপ তোমরা বুঝতে পারো, এখানে যেই শব্দগুলো রয়েছে দেখো, এগুলো হচ্ছে এক একটি ক্রিয়াপদ। কিন্তু ক্রিয়াপদগুলো রয়েছে কোন ফর্মে? এগুলো রয়েছে মূলত সাধু ভাষায় লেখা। তোমাকে কি করতে হবে? চলিত ভাষায় লিখতে হবে। যেমন রাখিত, রাখত, মারাইত, মারত, তারপরে করিছে, করছে, পারিলেন, পারলেন, গিয়াছিলাম, গিয়েছিলাম, এভাবে লিখবে। তো দেখো, 10 নং প্রশ্নের উত্তর ঠিক এভাবে আমরা শুরু করলাম। প্রদত্ত শব্দ আমরা লিখব, চলিত শব্দ লিখব। তো আমরা এভাবে লিখব, রাখিত
কি হবে? রাখতো। মারাইতো, মারাতো। তারপরে করিছে, করছে। পারিলেন, পারলেন। গিয়াছিলাম, গিয়েছিলাম। তো ঠিক এভাবে তোমরা সামনাসামনি লিখে দিবে 10 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে তোমরা এখানে পূর্ণাঙ্গ যে মার্ক সেটি পেয়ে যাবে। এখানে তোমাদেরকে মার্ক দেওয়া হবে কত? এখানে তোমাদেরকে মার্ক দেওয়া হবে 5। এরপর দেখো 10 নম্বর যে কাজটি, সেখানে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন একবার ব্যবহার করে প্রশ্ন তৈরি করো। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদটি পড়ে তোমরা কি করবে? এগুলো থেকে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন আমরা কিভাবে তৈরি করি? আমরা প্রশ্ন তৈরি করি সাধারণত এই শব্দগুলো ব্যবহার করে। দেখো, কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন এই শব্দগুলো ব্যবহার করি মূলত আমরা প্রশ্ন তৈরি করি বা কাউকে কোনো প্রশ্ন করি। তো এখানে এই যে দেখো বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলো দিয়ে আমরা এখন প্রশ্ন তৈরি করব। তো এখানে দেখো প্রশ্নটি কিভাবে তৈরি করা হয়েছে। প্রথমে যে প্রশ্নটি তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে কি দেখো, কে আগুন দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, অনেক পশু পাখি কিভাবে মারা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের কে এর ব্যবহার। দ্বিতীয় প্রশ্নে এখানে আমাদের কিভাবে শব্দের ব্যবহার। গয়ে বলা হয়েছে মানুষ ছুটে আসছে কেন। তাহলে এখানে দেখো আমরা কেন ব্যবহার করেছি। ঘয়ে বলা হয়েছে জ্যান্ত গাছপালা কোথায় পুড়ে গেছে। তাহলে এখানে আমরা কোথায় শব্দটি ব্যবহার করেছি। মানুষ কি দিয়েছে, এখানে আমরা কি দিয়েছি। তাহলে দেখো আমরা কি কি ব্যবহার করলাম। আমরা এখান থেকে কি ব্যবহার করলাম, কিভাবে ব্যবহার করলাম, কেন ব্যবহার করলাম, কোথায় ব্যবহার করলাম, কি ব্যবহার করলাম। তো আমরা একবার করে ব্যবহার করে প্রশ্ন তৈরি করেছি। এটি কিন্তু আমাদেরকে এখানে বলা হয়েছে। তো ঠিক এভাবে আমাদেরকে 5টি করতে বলা হয়েছে, আমরা 5টি করলাম। এর জন্য আমাদেরকে এখান থেকে দেওয়া হবে কত মার্ক? এখান থেকে দেওয়া হবে 5 মার্ক। শিক্ষার্থীরা ঠিক এভাবে তোমরা 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। এরপর 12 নম্বরে বলা হচ্ছে কি দেখো, নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে লেখো এবং একটি করে শব্দ তৈরি করো। আমাদেরকে এখানে যুক্ত বর্ণ ভেঙে লিখতে হবে। এখানে দেখো কয়টি, 5টি যুক্ত বর্ণ দেওয়া রয়েছে। এই যুক্ত বর্ণগুলো ভেঙে আমাদেরকে লিখতে হবে। দেখো আমি কিভাবে লিখেছি। আমি দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে। 12 নং প্রশ্নের উত্তর। তো তোমরা এভাবে উপরে লিখে নেবে। লিখে প্রথমে তোমরা শব্দটা লিখবে। শব্দটা বলতে বর্ণটা লিখবে, অর্থাৎ যে বর্ণটা তোমাকে দেওয়া হয়েছে। যেমন এখানে দেওয়া রয়েছে কয়লা ফোলা, তোমরা কয়লা ফোলা লিখবে, সামনে একটা সমান চিহ্ন দিবে, তারপর ক যোগ ল ফলা এভাবে লিখবে। লেখার পর সমান চিহ্ন দিয়ে সেটি দিয়ে তোমরা কোন শব্দটি তৈরি করতে পারো। যেমন কয়লা ফোলা দিয়ে আমরা ক্লাস লিখতে পারি। ক্লাসের পাশাপাশি আর কি কি হতে পারে বলতো। আমরা ক্লান্ত লিখতে পারি, ক্লান্ত। দেখো ক্লান্ত লিখতে পারি। তো এরকম তুমি একটা শব্দ তৈরি করবে। তো আমি তোমাদেরকে এখানে দুটো দেখালাম, তুমি এখানে একটা শব্দ তৈরি করবে। দেখো এখানে দয় বফলা দেওয়া রয়েছে। তো দয় বফলা কিভাবে হয়? দ যোগ বফলা। তাহলে এতে হয় কি, দাঁড় তৈরি করতে পারি আমরা। এরপর রয়েছে শয় থফলা, তাহলে স যোগ থফলা আমরা লিখলাম কি আস্থা। আবার আমরা এখানে আস্থার পরিবর্তে আমরা স্থানও লিখতে পারি। দেখো স্থানও কিন্তু আমরা লিখতে পারি। তো এভাবেই মূলত তোমরা নতুন নতুন ওয়ার্ড তৈরি করবে আর ভেঙে দেখাবে যে এই বর্ণটি ঠিক কোন কোন বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে। তো এখানে দেখো থয় জফলা রয়েছে, এই যে, তারপরে এখানে রয়েছে নয় ধফলা। তো এখানে আমি দেখে দিয়েছি যে তোমরা বর্ণগুলো কিভাবে ভেঙে দেখাবে, এটির মধ্যে কি কি বর্ণ রয়েছে এবং একই সাথে সেগুলো দিয়ে কিভাবে তোমরা শব্দ তৈরি করবে সেটি কিন্তু আমি এখানে দেখে দিয়েছি। তো এটি তোমরা যদি প্রপারলি করতে পারো তাহলে এই যে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাবে, এখানে তোমরা 5 মার্ক পাবে। শিক্ষার্থীরা এখানে পরবর্তী আমাদের যে কাজটি সেটি হচ্ছে 13 নম্বর কাজ। 13 নম্বর বলা হয়েছে এক কথায় প্রকাশ করো। এটি কিন্তু তোমাদের জন্য অনেক সহজ একটি কাজ, তোমরা এটি খুবই ইজিলি করতে পারবে। দেখো ক খ গ ঘ ঙ মোট 5টি বাক্য এখানে দেওয়া হবে। সেই 5টি বাক্যকে তোমাদেরকে এক কথায় প্রকাশ করে দেখাতে হবে। তো 13 নম্বর কাজটি তোমরা কিভাবে করবে, প্রথমে 13 নং প্রশ্নের উত্তর উপরে এভাবে লিখে দিলে, এরপর ক নম্বর দিয়ে, খ নম্বর দিয়ে, গ নম্বর দিয়ে তোমরা সেন্টেন্স গুলো লিখবে। যেমন উপায় নেই যার, তো উপায় নেই যার সমান চিহ্ন দিয়ে তোমরা লিখবে নিরুপায়। খ নম্বর ন্যায় ও সত্যের জন্য যারা জীবন দেন তারা কি, তারা শহীদ, এভাবে লিখবে। গ নম্বরে কৃষি কাজ করেন যিনি, তিনি হচ্ছেন কৃষক। ঘয় বলা হয়েছে খুব তাড়াতাড়ি করে, দ্রুত গতিতে।
এভাবে আরো একটি আছে, দেখো এখানে বলা হয়েছে কি ও নম্বরে যে পুরনো পদ্ধতির ওজন মাপার একক সের। তো তোমরা ঠিক এভাবে এই যে 5টি প্রশ্ন রয়েছে এক কথায় প্রকাশ করো, তোমরা এভাবে এক কথায় প্রকাশ করার উত্তরটি লিখে দিবে। তো এক কথায় প্রকাশ করো এটি যদি তোমরা করতে পারো তাহলে তোমাদেরকে দেখো কত নম্বর দেওয়া হবে, 5 নম্বর দেওয়া হবে। প্রতিটির জন্য 1 নম্বর করে পাবে। 5টি প্রশ্নের জন্য তোমরা এখান থেকে মোট 5 মার্ক পাবে। শিক্ষার্থীরা প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে গুরুত্বপূর্ণ, কোন প্রশ্ন তোমরা ফেলে যাবে না। 1 মার্কের জন্য দেখা যায় অনেক সময় বৃত্তি পাওয়া থেকে একজন স্টুডেন্ট বঞ্চিত হয়। সুতরাং তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি সর্বোচ্চ কতটা নম্বর পাও সেটা তোমাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তো 14 নম্বরে আমাদের যে কাজটি, সেখানে আমাদেরকে ফর্ম পূরণ করতে বলা হয়েছে। ফর্ম পূরণ করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কি কি তথ্য দেওয়া রয়েছে সেই তথ্যগুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমাদের এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে ফর্মে সেই তথ্যগুলো খুব ভালোভাবে পড়ব এবং সেই তথ্যগুলো ব্যবহার করেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব। দেখো 14 নম্বরে বলা হয়েছে যে ফর্মটি, সেখানে বলা হয়েছে মনে করো তোমার নাম বিজয়, তুমি 5ম শ্রেণীতে পড়ো, বয়স 9 বছর, রক্তের গ্রুপ এ প্লাস। এ প্লাস মানে এখানে এ পজিটিভ বোঝানো হয়েছে। তুমি তোমার এলাকার একটি শরীর চর্চা ক্লাবের সদস্য হতে চাও, এজন্য নিচের ফর্মটি পূরণ করো। দেখো আমরা ফর্ম পূরণ করব, ফর্ম পূরণের জন্য আমাদের যে সকল তথ্যগুলো সেই সকল তথ্যগুলো কিন্তু আমাদের এই যে ফর্মের যে প্রশ্ন সেখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন তোমার নাম কি, তোমার নাম বিজয়, তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি 5ম শ্রেণীতে পড়ো, তোমার বয়স কত, তোমার বয়স 9 বছর, তোমার রক্তের গ্রুপ কি, তোমার রক্তের গ্রুপ এ, এ পজিটিভ। তো এই সকল তথ্যগুলো দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই সকল তথ্যগুলো ব্যবহার করে তোমাকে এই ফর্মটি পূরণ করতে হবে। তো এই ফর্মটি আমরা কিভাবে পূরণ করব চলো দেখে আসি। আমরা পরবর্তী পৃষ্ঠায় এই ফর্মটি পূরণ করব। আমরা পেন্সিল দিয়ে ঠিক এরকম একটি বক্স তৈরি করব, তারপরে আমরা কি করব, আমাদের তথ্যগুলো দিয়ে এখানে পূরণ করব। দেখো নাম বিজয়, শ্রেণী 5ম, বয়স 9 বছর, রক্তের গ্রুপ এ পজিটিভ। এরপরে বিজয় লিখে তুমি তোমার স্বাক্ষরটি করবে, মানে তোমার যে নাম সেটি লিখে তুমি তোমার স্বাক্ষরটি এখানে করবে। অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাকে, তুমি এই যে ফর্মটি পূরণ করবে এখানে তোমার নাম মনে করো রাজু, তুমি কিন্তু তোমার নাম রাজু এখানে লিখতে পারবে না। তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে তোমাকে এই তথ্যগুলোই ব্যবহার করতে হবে। তুমি তোমার নিজের ব্যক্তিগত কোনো প্রকার তথ্য এখানে ব্যবহার করবে না। যদি এখানে কোনো প্রকার তথ্য নির্দিষ্টভাবে উল্লেখ না করা থাকে তাহলে কেবল তুমি তোমার নিজের যে ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো তুমি এখানে ব্যবহার করবে। অবশ্যই খেয়াল রাখবে এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো যেন তুমি ব্যবহার করো, না যদি করো তোমাকে কিন্তু এখানে কোনো প্রকার মার্ক দেওয়া হবে না। তাই তুমি 14 নম্বর প্রশ্নে তুমি এখানে আগে উপরে যে প্রশ্নে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো খুব ভালোভাবে পড়বে, পড়ার পরে তারপরে তুমি সেই তথ্যগুলোই এখানে ব্যবহার করবে। তুমি কোনোভাবেই তোমার নিজের তথ্য ব্যবহার করবে না যদি উপরে কোনো প্রকার তথ্য নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। আরেকটি বিষয় সেটি হচ্ছে এখানে এই যে আমরা এখানে যে টেবিলটি তৈরি করলাম সেই টেবিলটি তৈরি করার ক্ষেত্রে তোমাকে পেন্সিল ব্যবহার করতে হবে। দেখো আমি কিন্তু এখানে পেন্সিল ব্যবহার করেছি, এই যে পেন্সিল এবং স্কেল ব্যবহার করেছি, এভাবে আমি একটি এখানে ফর্ম তৈরি করেছি। তুমি কলম ব্যবহার করলে কিন্তু যদি তোমার দাগটি একটু আঁকা বাঁকা যায় বা একটু সমস্যা হয় তুমি কিন্তু সেটা মুছতে পারবে না। আর এর জন্য তোমাকে সতর্কতা স্বরূপ পেন্সিল ব্যবহার করতে হবে, যাতে করে এই দাগে কোথাও কোনো সমস্যা হয়, একটু বাঁকা যায়, একটু বড় ছোট হয়, তুমি কিন্তু খুব সহজেই তোমার যেই এই যে রাবার আছে তুমি কিন্তু রাবারটি ব্যবহার করে তুমি কিন্তু এটি মুছে ফেলতে পারবে। আর এর জন্য অবশ্যই পরীক্ষার যখন তুমি দিতে যাবে সাথে করে পেন্সিল নিয়ে যাবে, সাথে করে এই যে রাবার রয়েছে এই রাবার নিয়ে যাবে, এবং একই সাথে তুমি দেখো ঠিক এরকম একটি স্কেল, আমি কিন্তু একটা প্লাস্টিকের স্কেল দেখিয়ে দিয়েছি এখানে, তুমি এরকম একটি স্কেল সাথে করে নিয়ে যাবে। এতে করে যে সকল জায়গায় পেন্সিলের যে কাজগুলো রয়েছে তুমি খুব ইজিলি করতে পারবে। পরীক্ষার হলে এগুলো তোমাকে সাথে করে অবশ্যই নিয়ে যেতে হবে। তো তুমি এগুলো সংগ্রহ করে নিয়ে যাবে। আমরা 14 নম্বরে কিভাবে এই ফর্ম পূরণ করতে হয় সেটা দেখিয়ে দিলাম। ফর্ম পূরণে তোমাকে মার্ক দেওয়া হবে কত, ফর্ম পূরণে তোমাকে 5 মার্ক দেওয়া হবে। শিক্ষার্থীরা সবশেষ আমাদের যে কাজটি সেটি হচ্ছে 15 নম্বর। 15 নম্বরে আমাদেরকে প্রবন্ধ রচনা লিখতে বলা হবে।
রচনা লেখার জন্য আমাদেরকে মোট 3টি বিষয় দিয়ে দেওয়া হবে। দেখো এখানে 3টি বিষয় দিয়ে দেওয়া হয়েছে। 3টি বিষয় কি কি? এখানে কয় বলা হয়েছে সুন্দরবন, ক্ষয় বলা হয়েছে একজন বীর শ্রেষ্ঠ, আর গয় বলা হয়েছে বই মেলা। এখানে এই যে 3টি বিষয় রয়েছে, 3টি বিষয় তোমাকে লিখতে হবে না। তুমি এখান থেকে যে কোনো একটি বিষয়ে যেটি তুমি সবচেয়ে বেশি ভালো পারো তুমি সেটির উপরে রচনা লিখে দেখাবে। রচনার জন্য তোমাকে দেওয়া হবে 12 নম্বর। এটি হচ্ছে রচনার নম্বর 12 নম্বর। একটি রচনা লিখতে পারলে তোমাকে 12 নম্বর দেওয়া হবে। শিক্ষার্থীরা, রচনা লেখার ক্ষেত্রে তোমাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে। তুমি যখন রচনা লিখবে তোমাকে কিন্তু কিছু সংকেত দিয়ে দেওয়া হবে বা কিছু ক্লু দিয়ে দেওয়া হবে। মানে তুমি যে রচনাটি লিখবে সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হবে। যেমন তুমি যদি সুন্দরবন এই বিষয়টির উপরে রচনা লেখো তাহলে তোমাকে সেখানে কি কি পয়েন্ট উল্লেখ করতে হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। দেখো, যেমন তোমাকে ভূমিকা লিখতে হবে, অবস্থান ও আয়তন লিখতে হবে, সুন্দরবনের উদ্ভিদ সম্পর্কে তোমাকে লিখতে হবে, সুন্দরবনের প্রাণী সম্পর্কে তোমাকে লিখতে হবে, সুন্দরবনের মাছ সম্পর্কে লিখতে হবে, সুন্দরবনের অবদান সম্পর্কে লিখতে হবে, উপসংহার লিখতে হবে। দেখো, আমি এখানে যে সংকেতগুলো উপস্থাপন করেছি এগুলোই যে আসবে বিষয়টা কিন্তু তা নয়। এরকম তোমাকে দেওয়া হবে, আমি ঠিক এটাই বোঝাতে চেয়েছি। তো তোমাকে যে রচনাটি দেওয়া হবে তার সামনে তোমাকে এভাবে কিছু সংকেত বা ক্লু দিয়ে দেওয়া হবে। যদি এরকম ক্লু দিয়ে দেওয়া হয় তোমাকে কিন্তু সেই ক্লুগুলো অবশ্যই তোমার রচনার মধ্যে উল্লেখ করতে হবে। তো সেটা তুমি কিভাবে করবে এবং একটি রচনা তোমাকে ঠিক কতটুকু লিখতে হবে, কতটুকু লিখলে তুমি 12 নম্বর পাবে, এটি এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব। দেখো, আমরা 15 নম্বর যে কাজটি সেটি আমরা এভাবে করব। দেখো, এই হচ্ছে 15 নং প্রশ্নের উত্তর। এভাবে লিখলাম, আমাদের রচনার নাম সুন্দরবন, আমরা এভাবে উপরে লিখব। লেখার পরে আমাদেরকে কি কি পয়েন্ট দেওয়া হয়েছে সেই পয়েন্টগুলো ধরে ধরে আমরা রচনাটাকে লিখবো। যেমন আমাদেরকে বলা হয়েছে ভূমিকা। দেখো, এই আমি ভূমিকা লিখলাম। দেখার পরে এভাবে দুটা ক্লোন দিয়ে নিচে একটা আন্ডারলাইন করে দিলাম, তারপরে আমি আমার ভূমিকাটি লিখলাম। এরপরে অবস্থান ও আয়তন সম্পর্কে আমি এভাবে এতটুকু লিখলাম, সুন্দরবনের উদ্ভিদ সম্পর্কে এতটুকু লিখলাম। আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি যাই সেখানে আমরা দেখো সুন্দরবনের যেই প্রাণী সেটি সম্পর্কে আমরা এতটুকু লিখলাম, সুন্দরবনের মাছ লিখলাম, সুন্দরবনের অবদান লিখলাম, এরপর উপসংহার লিখলাম। দেখো, আমরা কতটুকু লিখলাম, আমরা এখান থেকে শুরু করলাম এবং এখানে এসে শেষ করলাম। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে লেখা নেই, এখানে জাস্ট একটু ফাঁকা ফাঁকা দিয়ে লেখা হয়েছে, এই জন্য একটু বেশি দেখাচ্ছে। তবে যেহেতু এখানে তোমাদেরকে রচনার জন্য খেয়াল করো 12 নম্বর দেওয়া হবে, এজন্য কিন্তু তোমাকে অন্ততপক্ষে এতটুকু লেখা লিখতেই হবে। দেখো, আমরা প্রত্যেকটি পয়েন্ট খুব সুন্দরভাবে উপস্থাপন করব। আরেকটা বিষয় খেয়াল রাখবে, সেটি হচ্ছে তুমি যখন রচনা লিখতে যাবে সেই রচনা কিন্তু তোমাকে নতুন পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। দেখো, আমি এখানে যে ফর্ম পূরণটি তোমাকে এর আগে দেখিয়েছিলাম আগের প্রশ্নে, সেই ফর্মটি কিন্তু আমার এখানেই লেখা শেষ হয়ে গেছে। আমি কিন্তু চাইলে আমার রচনাটি এখান থেকে শুরু করতে পারতাম, কিন্তু এখান থেকে আমি শুরু না করে আমি কি করলাম, আমি নতুন একটা পৃষ্ঠায় শুরু করেছি। তো তোমাকে এভাবে খেয়াল করতে হবে, তুমি যখন রচনা লিখবে তুমি অবশ্যই নতুন যে পৃষ্ঠা সেখান থেকে তুমি শুরু করবে। সেটি হতে পারে এই পাশে, সেটি হতে পারে এই পাশে, যেখানেই হোক না কেন তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অন্য কোনো পৃষ্ঠা যেখানে তোমার অর্ধেক পৃষ্ঠা রয়ে গেছে সেই পৃষ্ঠায় কিন্তু তুমি রচনা লেখা শুরু করবে না। তোমাকে অবশ্যই রচনা লেখা শুরু করতে হবে নতুন পৃষ্ঠা থেকে। তো আমরা ঠিক এভাবে এখান থেকে শুরু করলাম। এরপর আমাদের প্রশ্নপত্রে যে পয়েন্টগুলো উল্লেখ করা ছিল সেই পয়েন্টগুলোর প্রতিটি আমরা ঠিক এভাবে লিখলাম, লিখে নিচে আন্ডারলাইন করে দিলাম এবং তারপরে আমাদের পয়েন্টগুলোকে আমরা এখানে ডিসক্রাইব করলাম এবং এর মধ্য দিয়ে আমরা 12 নম্বরের একটি রচনা লিখলাম। শিক্ষার্থীরা, এখান থেকে তুমি যে কোনো একটি বিষয়ের উপরে রচনা লিখবে তাহলে কিন্তু 12 নম্বর পেয়ে যাবে। তো বাকি যে রচনাগুলো রয়েছে যেমন একজন বীর শ্রেষ্ঠ, বই মেলা, সেগুলো কিভাবে লিখতে হবে সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, তুমি কিন্তু লিখবে যে কোনো একটি বিষয়ের উপরে, আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লিখতে হবে, কিন্তু তুমি সবগুলো লিখবে না, তুমি লিখবে যে কোনো একটি বিষয়ের উপরে। তো দেখো, একজন বীরশ্রেষ্ঠ। তো একজন বীরশ্রেষ্ঠ তিনি কে? তিনি এখানে আমি লিখেছি, দেখো, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। তো আমাদের বীরশ্রেষ্ঠ হচ্ছে মোট 7 জন। তো তুমি 7 জনের মধ্য থেকে যে কোনো একজনের উপর তুমি রচনা লিখতে পারো। তো আমি এখানে দেখিয়েছি বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, তার সম্পর্কে। তো তার সম্পর্কে রচনা
রচনা লেখার ক্ষেত্রে আমাকে কি কি বিষয় উল্লেখ করতে হবে? ভূমিকা উল্লেখ করতে হবে, জন্ম ও শিক্ষা উল্লেখ করতে হবে, কর্মজীবন উল্লেখ করতে হবে। এরপর দেখো মুক্তিযুদ্ধে তার যে আত্মত্যাগ ও অবদান এটি উল্লেখ করতে হবে এবং সবশেষে উপসংহার উল্লেখ করতে হবে। আমি এগুলো উল্লেখ করলাম কিভাবে? দেখো আমাকে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই প্রশ্নপত্রে কিন্তু এই সংকেতগুলো এখানে উল্লেখ রয়েছে। দেখো এই সংকেতগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এই অনুযায়ী কিন্তু তোমাকে এই রচনাটি উপস্থাপন করতে হবে। পরবর্তী যে রচনা সেটি হচ্ছে বইমেলা। তো বইমেলার উপরে রচনাটি কিভাবে লেখা হয়েছে সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই তাহলে আমরা বইমেলার উপরে আমাদের রচনাটি দেখতে পাবো। দেখো এই হচ্ছে আমাদের বইমেলার যে রচনা সেটি। তো বইমেলায় আমরা কি কি পয়েন্ট উল্লেখ করেছি আমাদের রচনায়? দেখো ভূমিকা উল্লেখ করেছি, বইমেলার প্রচলন উল্লেখ করেছি, বাংলাদেশের বইমেলা উল্লেখ করেছি এবং তারপর দেখো পরবর্তী পৃষ্ঠায় বইমেলার যে প্রভাব সেটি উল্লেখ করেছি, বইমেলার তাৎপর্য উল্লেখ করেছি, উপসংহার উল্লেখ করেছি। ঠিক এভাবে আমাদেরকে রচনা লিখতে হবে। তো এই বইমেলার রচনা লেখার ক্ষেত্রে যে সকল পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে খেয়াল করো, সেই পয়েন্টগুলো কিন্তু এখানে এই প্রশ্নপত্রে দিয়ে দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু আমরা এই রচনাটি লিখলাম। তো আমি এখানে 3টি রচনাই তোমাদেরকে লিখে দেখিয়েছি, তবে তোমাকে যে 3টি রচনায় লিখতে হবে তা কিন্তু নয়। তুমি এখান থেকে দেখো উল্লেখ করা আছে যে কোনো একটি বিষয়ের উপরে তুমি রচনা লিখবে। শিক্ষার্থীরা, তাহলে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা বাংলা বিষয়ের পূর্ণ 100 মার্কের পরীক্ষাটি দিবে, কোন প্রশ্নটি তোমরা ঠিক কিভাবে লিখবে, খাতা লেখার ক্ষেত্রে তোমাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা, তোমরা এভাবেই প্রিপারেশন নেবে, তোমরা বাসায় বসে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে এবং যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষা তত বেশি ভালো হবে। আজকে আমি দেখালাম বাংলা বিষয়ের উপরে তোমরা কিভাবে পরীক্ষা দেবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংরেজি বিষয়ের উপরে তোমরা কিভাবে তোমাদের খাতায় উত্তর লিখবে। শিক্ষার্থীরা, কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।